বর্তমানে চিকু আর বান্টি কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করছি তুমিও চিকু আর বান্টি কার্টুনটি দেখো। কিন্তু তোমরা কি জানো যে চিকু আর বান্টি ক্যারেক্টার দুটি আসলেও কি বাস্তব জীবনে ছিল কিনা? আর বাস্তব জীবনে যদি আসলে থেকেও থাকে তাহলে এরা দুজন আসলে কারা ছিল? বন্ধুরা, বর্তমান সময়ে চিকু আর বান্টি কার্টুনটি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রত্যেকটি মানুষ জানতে চায় যে চিকু আর বান্টি কি আসলেও বাস্তব জীবনে ছিল কিনা, নাকি কাল্পনিকতা মিশ্রিত করে এই কার্টুনটি তৈরি করা হয়েছে। আসলে কিছুদিন আগে চিকু আর বান্টি কার্টুনের ডিরেক্টর বিশ্বজিৎ শিন্ডে তার একটি ইন্টারভিউতে বলে যে আমার মিডিয়া জগতে সর্বপ্রথম তৈরি করা কার্টুন হচ্ছে চিকু আর বান্টি কার্টুনটি। এই কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি কার্টুন লাভারদের মনে জায়গা করে নিয়েছে। তো এখন আমি সকলকে জানাতে চাই যে চিকু আর বান্টি কার্টুনটি একটি বাস্তব এবং মর্মান্তিক ঘটনার উপর ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সেই সময়টি ছিল আমার জীবনের একটি কালো অধ্যায়। তো বন্ধুরা, এটা বলেই বিশ্বজিৎ শিন্ডে তার ওই রহস্যময় অদ্ভুত গল্পটি বলতে শুরু করে। সে বলে যে আমি যখন ইন্ডিয়ার পুনেতে বসবাস করতাম তখন আমার গ্রামেই একটি মধ্যবিত্ত পরিবার বসবাস করত। তাদের খুবই দুষ্টু দুটি ছেলে ছিল। একজনের নাম ছিল চিকু, যার বয়স ছিল 11 বছর, এবং আরেকজনের নাম ছিল বান্টি, তার বয়স ছিল 10 বছর। তাদের বাবা মা খুবই পরিশ্রম করে তাদের সংসার চালাতো। কিন্তু চিকু আর বান্টি ছিল খুবই দুষ্টু প্রকৃতির দুটি ছেলে। তারা দুজন লেখাপড়ার দিক দিয়ে খুবই খারাপ ছিল। তারা দুজন বলতো যে আমাদেরকে দিয়ে পড়ালেখা হবে না। আসলে ওরা দুজন ঠিকই বলতো, কেননা ওরা প্রতি বছরই ফাইনাল পরীক্ষাতে ফেল করত। তো এভাবেই কাটতে থাকে ওদের লাইফ। বিশ্বজিৎ শিন্ডে বলে যে আমি তখন ওদের স্কুলেই পড়ালেখা করতাম। আমি নিজেই দেখেছি যে ওরা পড়ালেখায় ততটা ভালো ছিল না। তাই আমি একা একা কল্পনা করতাম ওদের ভবিষ্যৎ আসলে কেমন হবে। এর কিছুদিনের মধ্যেই ওদের জীবনে নেমে আসলো একটি কালো অধ্যায়, যেটা ওদের একদমই কল্পনার বাইরে ছিল। আসলে ওরা দুজন ওদের স্কুল থেকে শিক্ষা সফরে যায়, ওখানে আমিও ছিলাম। এখানে মজার বিষয় হচ্ছে ওরা আমাকে চিনতো না, কিন্তু আমি ওদেরকে চিনতাম। ওরা শিক্ষা সফরের সময়গুলো খুবই দুষ্টুমি এবং মজা করে কাটাতে থাকে। আমাদের শিক্ষা সফর খুবই সুন্দরভাবে শেষ হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং অনেকটা পথ চলে আসলাম। হঠাৎ আমাদের বাসটি খারাপ হয়ে যায়। তাই চিকু আর বান্টি দুষ্টুমি করতে করতে বাস থেকে নেমে যায়। ওখানে খুবই বড় একটি জঙ্গল ছিল, যেটা খুব খুবই ভয়ানক ছিল। চিকু আর বান্টি কিছু মনে না করেই ওই জঙ্গলের ভিতর ঘুরতে চলে যায়। দীর্ঘ 1 ঘন্টার পর আমাদের বাসটি ঠিক হয়ে যায় এবং যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। কিন্তু বাসে দুজন স্টুডেন্ট কম ছিল, যাদের নাম ছিল চিকু আর বান্টি। আসলে ওরা দুজন সেই কখন জঙ্গলে গিয়েছিল ঘুরতে, কিন্তু এখনো আসেনি। তাই আমি আমার টিচারদেরকে বললাম ওরা দুজন আসলে জঙ্গলে ঘুরতে গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। ওদের কোনো বিপদ হলো না তো স্যার, চলুন গিয়ে দেখি। এরপর আমাদের টিচার এবং আমরা কয়েকজন মিলে ওই ভয়ানক জঙ্গলে ওদের দুজনকে খুঁজতে বের হয়ে যায়। ওখানে বেশ অনেকটা সময় ধরে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে চিকু আর বান্টি। আমরা তো ওদের দুজনকে দেখে পুরো স্তব্ধ হয়ে গিয়েছি, কারো মুখে কোনো কথা নেই। আসলে ওদের দুজনকে একটি হিংস্র প্রাণী খাবলে খাবলে খেয়েছে। ওরা দুজন ওখানে মৃত অবস্থায় পড়েছিল। ওদের মৃত্যুর কারণ খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে কয়েকটি হিংস্র প্রাণী মিলে ওদেরকে খুবই ভয়ানকভাবে মেরেছিল। এটি ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটি দিন, যেদিন চিকু আর বান্টি মারা গিয়েছিল। সেই ঘটনাটি তখন থেকে আজ অবধি এখনো আমার হৃদয়ে গেঁথে রয়েছে। এরপর আমার ডিরেক্টর লাইফে আসার পর আমি শুরু থেকেই একটি কার্টুন তৈরি করতে চাইতাম। তাই আমি ভাবতে থাকি চিকু আর বান্টিকে আমি সেই ছোটবেলা থেকে দেখেছি যে তাদের জীবন কেমন ছিল, এবং
তারাই বা কেমন ছিল। তাই আমি ওদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য লাইফে প্রথমবারের মতো একটি কার্টুন তৈরি করি এবং আমি সেই কার্টুনটির নাম ওদের নামের উপরই রাখি, চিকু আর বান্টি কার্টুন। তো বন্ধুরা, বিশ্বজিৎ শিন্ডে এটা বলেই তার ইন্টারভিউটি শেষ করে এবং সে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যায় যে চিকু আর বান্টি কার্টুনটি আসলেই একটি বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যেটির সাক্ষী সে নিজেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা চিকু আর বান্টি কার্টুনটি দেখতে পছন্দ করো তারা অবশ্যই একটি লাইক করবে, আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা, এখনকার সময়ে অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি তোমাদের সকলের কাছে কতটা জনপ্রিয় তা আমি জানি না, কিন্তু আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে আমরা যখন নিয়মিত কার্টুন দেখতাম তখন আমাদের সকলের কাছে অনেকটা জনপ্রিয় ছিল এই অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি। তবে বন্ধুরা, এখনকার সময়ে যদি তোমরা এই কার্টুনটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের মনে একটি প্রশ্ন এসে থাকবে, যেমন সব কার্টুনেরই তো শেষ পর্ব আছে, তাহলে বন্ধুরা, ডোরেমন কার্টুনটিকে চেনে না এমন লোক আমাদের মধ্যে খুব কমই আছে। কেননা আমরা প্রত্যেকেই ডোরেমন কার্টুনটি দেখি অথবা দেখতে পছন্দ করি। বন্ধুরা, আমরা সকলেই জানি ডোরেমন হচ্ছে একটি ক্যাট রোবট, যাকে কিনা 22nd সেঞ্চুরি থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল নোবিতা নোবি নামক একটি অলস ছেলের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য। কিন্তু বন্ধুরা, তোমরা কি আসলে জানো যে ডোরেমন রোবটটিকে আসলে কে তৈরি করেছিল? অথবা আমরা বলতে পারি যে ডোরেমনের বাবা আসলে কে? বন্ধুরা, তোমরা আবার বলতে পারো যে ডোরেমন তো একটি রোবট, রোবটদের কি আবার বাবা থাকে নাকি? তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে দেখো ভাই, ডোরেমন কিন্তু একটি ক্যাট রোবট, এমনকি এই ক্যাট রোবটটিকে কেউ না কেউ অবশ্যই তৈরি করেছে, তা না হলে এই রোবটটিকে আমরা কখনোই দেখতে পারতাম না। তাই আমার মতে যে এই রোবটটিকে তৈরি করেছে আসলে সেই হচ্ছে এই ডোরেমন রোবটটির বাবা। তো আজকের ভিডিওটিতে আমরা জানবো যে ডোরেমন রোবটটিকে কে, কখন এবং কোথায় তৈরি করেছিল। এক কথায় বলতে গেলে ডোরেমনের বাবার বিষয় এবং ডোরেমনের জন্ম আসলে কোথায় হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা জানতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। আর আমি জানতে বন্ধুরা, মোটু পাতলু এখনকার সময় ছোট বড় সকলের কাছে একটি জনপ্রিয় কার্টুন শো। বন্ধুরা, মোটু পাতলু কার্টুন এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও তোমরা কি বলতে পারবে আসলে মোটুর বাবাকে? অথবা তোমরা কখনো দেখেছো কিনা? বন্ধুরা, তোমাদের মধ্যে বেশ কিছু লোকে আবার দেখেছে কিন্তু এখন তাদের মনে নেই অথবা ততটা খেয়াল নেই। তোমাদের মধ্যে কেউ যদি মোটুর বাবাকে চিনে থাকো তাহলে ভিডিওটির মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আসলে মোটুর বাবার নাম কি ছিল। আসলে আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কে মোটুর বাবাকে চিনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালোই আছো। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আরো একটু নতুন ফিকশন ভিডিও। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটির টপিক হচ্ছে হু ইজ মোটুস ফাদার, আসলে কে মোটুর বাবা। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের মধ্যে যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, 2016 সালের 17 ফেব্রুয়ারিতে মোটু পাতলুর একটি মুভি রিলিজ হয়। সেই মুভিটির নাম ছিল মোটু পাতলু ইন এলিয়েন ওয়ার্ল্ড। এই মুভিটিতে আমরা দেখেছিলাম মোটুর বাবা অনেক বড় একটি সায়েন্টিস্ট ছিল আর সে এলিয়েনদের ওপর রিসার্চ করত। মোটুর বাবা তার রিসার্চের মাধ্যমে মানুষের সাথে এবং এলিয়েনদের সাথে বন্ধুত্ব করাতে চাইতো। হঠাৎ একদিন মোটু ওর বাবার সাথে খেলতেছিল, ঠিক তখনই আকাশ থেকে কিছু এলিয়েন স্পেসশিপে করে মাটিতে নেমে আসে। এরপর এলিয়েনগুলো মোটুর বাবার কাছে আসে এবং মোটুর বাবাকে জোর করে স্পেসশিপে উঠিয়ে নিয়ে যায়। তখন মোটু খুবই ছোট ছিল। তাই মোটু এলিয়েনগুলোকে কিছুই করতে পারেনি, এমনকি বাধাও দিতে পারেনি। বন্ধুরা, এখন তোমাদের মনে হতে পারে এলিয়েনগুলো মোটুর বাবাকেই কেন নিয়ে গেল? এর কারণ হলো অন্য একটি গ্রহের এলিয়েন রাজা জানতো যে মোটুর বাবার কাছে একটি মাইন্ড কন্ট্রোল মেশিন আছে। এটার সাহায্যে যে কেউ অন্য কোনো ব্যক্তির মাথার মধ্যে কি চলছে এবং সে কি ভাবছে তা অনায়াসে দেখতে পারত অথবা পড়ে ফেলতে পারত।
এই মেশিনটির জন্যই এলিয়েন রাজাটি মোটুর বাবাকে পৃথিবী থেকে তার গ্রহে নিয়ে আসে। এই মেশিনটি দিয়েই এলিয়েন রাজা পুরো দুনিয়া সে নিজেই কন্ট্রোল করতে চেয়েছিল, এমনকি সে পুরো দুনিয়ার রাজা হতে চেয়েছিল। কিন্তু মোটুর বাবা এসব একদমই করতে দেয় না তাকে। তাই সে মোটুর বাবাকে বেশ অনেক বছর ধরে ওদের ওখানে বন্দি করে রেখেছিল। এভাবেই বেশ অনেক বছর কেটে যায়। এখন মোটু অনেকটা বড় হয়ে গেছে, তাই মোটু ঠিক করে ওর বাবাকে ও এলিয়েনদের হাত থেকে বাঁচাবে। এরপর মোটু ওর বন্ধুদেরকে নিয়ে ওই এলিয়েনদের গ্রহে চলে যায় এবং ওখানে গিয়ে ওরা ওই এলিয়েন দুষ্ট রাজাটির সাথে যুদ্ধ করে এবং পরাজিত করে দেয়। আর মোটুর বাবা ওই বন্দি অবস্থা থেকে মুক্তি পায়। এরপর মোটু যখন ওর বাবাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যেতে চায়, তখন মোটুর বাবা বলে, আমি পৃথিবীতে যেতে চাই না। মোটুর বাবা আরো বলে, আমি একটি মিশনে বেরিয়েছিলাম, আর সেটা হলো এলিয়েনদের সাথে মানুষের বন্ধুত্ব করানোর মিশন। সে আবারও ওই মিশনে গিয়ে তার পুরনো কাজ বাস্তবায়িত করতে চায়। এরপর থেকে মোটুর বাবাকে আমরা মোটু পাতলুর কোনো মুভি অথবা কোনো এপিসোডে আর দেখিনি। বন্ধুরা, তোমাদের একটি কথা বলা হয়নি, আসলে মোটুর বাবার নাম ছিল মোহন সিনহা। বন্ধুরা, তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক মোটুর বাবাকে চিনে। বন্ধুরা, আমি এই মুভির কথাটিই বলেছিলাম। যারা যারা মোটু পাতলুর এই মুভিটি দেখেছো, শুধুমাত্র তারাই জানবে মোটুর বাবা আসলে কে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর আমাকে কমেন্ট করে বলবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা তো সকলেই কার্টুন দেখতে পছন্দ করি। এখনকার সময়ে কার্টুন লাভারদের কাছে সব থেকে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে রুদ্রা কার্টুনটিও একটি। আমার তো মনে হয় তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এখনো পর্যন্ত এই রুদ্রা কার্টুনটি দেখেনি। বন্ধুরা, আমি ধরে নিলাম তোমরা সকলেই এই রুদ্রা কার্টুনটির সাথে পরিচিত, এমনকি তোমরা এই কার্টুনটি দেখতে খুবই পছন্দ করো। বন্ধুরা, এই রুদ্রা কার্টুনটি তোমাদের কাছে এতটা জনপ্রিয় হওয়া সত্ত্বেও তোমরা কেউই জানো না যে এই কার্টুনটি তৈরির পেছনে কিন্তু আমরা কেউই বলতে পারবো না যে এই কার্টুনের রুদ্রা নামক ছেলেটি কি আসলেও বাস্তব জীবনে ছিল কিনা। এমনকি ওই রুদ্রা নামক ছেলেটির সাথে স্টোরিটির শুরুতে আমাদের সকলেরই জানা দরকার যে রুদ্রা কার্টুনের ক্রিয়েটরের নাম হচ্ছে সুমিত দাস। আসলে এই সুমিত দাসই তার নিজের লাইফের একটি রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে আমাদের সকলের প্রিয় এই রুদ্রা কার্টুনটিকে তৈরি করেছে। বন্ধুরা, ইন্ডিয়াতে রুদ্রা কার্টুনের অনেক বড় একটি ইভেন্ট চলাকালীন সুমিত দাস কয়েকজন সাংবাদিককে বলতে থাকে যে আমার তৈরি করা রুদ্রা কার্টুনটি আসলে আমার নিজের লাইফেরই একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করেছি আমি। বন্ধুরা, সুমিত দাস এতটুকু বলেই তার নিজের লাইফের সেই ঘটনাটি বলতে শুরু করে। সে বলতে থাকে, আমি যখন আমেরিকার লস অ্যাঞ্জেলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমাদের ইউনিভার্সিটিতে রুদ্রা নামক একটি ছেলেও পড়াশোনা করত। সেই রুদ্রা নামক ছেলেটিকে দেখতে একটু বোকা টাইপের হলেও পার্সোনালি আমার কাছে ওই ছেলেটিকে খুবই ভালো লাগতো, কেননা ও কখনোই কারোর সাথে মেলামেশা করতো না। ও সারাক্ষণ একা একা থাকতেই পছন্দ করত। আমি মাঝে মাঝে চুপি চুপি দেখতাম যে ও কোথাও একটা বসে আপন মনে কে জানে কি ভাবতে থাকতো। ঠিক এ কারণেই ইউনিভার্সিটির কেউই ওকে ততটা ভালো চোখে দেখতো না। সকলে ভাবতো যে ওই রুদ্রা ছেলেটির মাথায় কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে, কিন্তু আমার কাছে ওকে ভালো লাগার কারণ হচ্ছে আমার মনে হতো যে ওর মধ্যে কোনো না কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। তাই ওই রহস্যকে খুঁজে বের করার জন্য আমি ওর সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলি। ও খুব তাড়াতাড়ি আমাকে ওর বন্ধু বলে স্বীকার করে নেয়। ধীরে ধীরে আমাদের দুজনের বন্ধুত্ব খুবই গভীর হয়ে উঠতে থাকে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথা থেকে এসেছো, মানে তোমার বাসাটি আসলে কোথায়, কিন্তু ও কখনোই ওর নিজের শহরের কথা বলেনি। বরং ও বলেছে যে আমাকে আমার দাদাজি এখানে পড়াশোনা করার জন্য রেখে গেছে এবং আমার পড়াশোনা শেষে আমার দাদাজি আমাকে এখান থেকে নিয়ে যাবে। এরপর আমি রুদ্রাকে আর কখনোই ওর বাসার কথা জিজ্ঞাসা করিনি। এভাবেই দেখতে দেখতে ৩-৪ মাস কেটে যায় এবং আমাদের দুজনের বন্ধুত্বও আরো বেড়ে যায়। এর মধ্যে রুদ্রা আমাকে প্রায় প্রতিদিনই কিছু ম্যাজিক্যাল গল্প শোনাতো এবং ওই গল্পগুলো শুনতে আমার আসলেই খুবই ভালো
ভালো লাগতো। এমনই একদিন আমরা দুজন রুদ্রার বাসায় বসেই গল্প করতেছিলাম। হঠাৎ রুদ্রা বলে ওঠে যে বন্ধু, আমি আজকে তোমাকে কিছু একটা বলতে চাই এবং দেখাতে চাই। আমি অবাক হয়ে ওকে বলি, তুমি কি বলতে চাও বলো। এরপর রুদ্রা বলতে শুরু করে, আমার নাম হচ্ছে রুদ্রা এবং আমি সানসিটি নামক একটি ম্যাজিক্যাল শহর থেকে এখানে লেখাপড়া করার জন্য এসেছি। আমার মতে পৃথিবীর মধ্যে সানসিটি হচ্ছে একমাত্র একটি শহর যেখানে প্রত্যেকটি মানুষ ম্যাজিক করতে জানে। রুদ্রা আরো বলে, তুমি কি জানো আমিও কিন্তু ম্যাজিক করতে জানি। ওর মুখে এ কথা শুনে আমি আমার হাসি চেপে না রাখতে পেরে এক গাল হেসে দেই। রুদ্রা রেগে গিয়ে আমার উপর চিৎকার করে বলে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি আজকে তোমাকে আমার লাইফের শ্রেষ্ঠ ম্যাজিকটি দেখাবো। এরপর আমি রুদ্রাকে বলি, হ্যাঁ আমি দেখতে চাই তুমি আসলে কেমন ম্যাজিক জানো। হঠাৎ আমার কোনো একটা কাজ পড়ে যাওয়ার কারণে ওর কাছ থেকে চলে আসতে হয়। আমার কাজটি শেষ করে প্রায় 1.5-2 ঘন্টা পর আমি আবারও চলতে লাগলাম রুদ্রার বাসার দিকে, কেননা রুদ্রা আমাকে এখনো ওর ম্যাজিক দেখায়নি। তাই আমি খুবই আগ্রহের সাথে ওর বাসার সামনে গিয়ে উপস্থিত হলাম। ওর বাসায় গিয়ে ওর রুমে ঢোকা মাত্র আমি দেখতে পাই যে রুদ্রা মাটিতে একটি মৃত মানুষের মতো শুয়ে আছে। ওকে বেশ কয়েকবার ডাকা সত্ত্বেও ও একটুও সাড়া শব্দ করলো না। এরপর আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরা মাত্রই আমি বুঝে যাই যে ও আর নেই। আসলে রুদ্রা সত্যিই মারা গিয়েছে। এরপর আমি মনে মনে ভাবতে লাগলাম যে এটাই কি রুদ্রার সব থেকে শ্রেষ্ঠ ম্যাজিক। এরপরে আমার চোখ পড়লো ওর পাশে পড়ে থাকা একটি ডায়েরির উপর। আসলে এই ডায়েরিটি রুদ্রা কখনোই কাউকে দেখাতো না। আমি ওই ডায়েরিটি ওর পাশ থেকে উঠিয়ে দেখতে লাগলাম। এটা কি দেখতে পেলাম আমি, আসলে এই ডায়েরিটিতে সেই ম্যাজিক্যাল সানসিটি শহরের কিছু গল্প লেখা আছে। এরপর আমার মনে পড়লো রুদ্রা আমাকে প্রায় 1.5-2 ঘন্টা আগে এই সানসিটি শহরের কথাই বলেছিল, যেখানে প্রত্যেকটি মানুষ ম্যাজিক করতে জানে। কিন্তু দুর্ভাগ্যবশত রুদ্রা এখন আর নেই। রুদ্রার আর যাওয়া হবে না সেই সানসিটি শহরে। এরপর আমরা সকলে মিলে রুদ্রার দেহ সৎকারের ব্যবস্থা করি। এরপর দেখতে দেখতে আমার ইউনিভার্সিটির লাইফটিও কেটে যায়। এরপর আমি ডিরেক্টর লাইফে আসার পর আমার মনে পড়ে আমার প্রিয় বন্ধু রুদ্রার ডায়েরিটি এখনো আমার কাছে আছে। এরপর আমি ওই ডায়েরিটি থেকে সানসিটি শহরটিকে ভালো করে জেনে নিয়ে এবং আমার প্রিয় বন্ধু রুদ্রার বাস্তব জীবনের উপর ভিত্তি করে একটি কার্টুন তৈরি করি আমি, এবং আমি সেই কার্টুনটির নাম সেই ছেলেটির নামেই রাখি, রুদ্রা বুম চিক চিক বুম। তো এভাবেই দেখতে দেখতে আমার ওই কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কেউই জানতো না যে রুদ্রা আসলেও বাস্তব জীবনে ছিল। এ কথা বলেই